কোচবিহার, রাজার শহর কোচবিহার। এই হচ্ছে সেই কোচবিহারের বিখ্যাত রাজবাড়ি। এই হচ্ছে রাজবাড়ি স্টেডিয়াম। আর ওই যে দেখুন সামনেই রয়েছে কোচবিহার রাজবাড়ি। কত বড় রাজবাড়িটা! এখান থেকে পুরো রাজবাড়ির গার্ডেনটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই হচ্ছে কোচবিহার এয়ারপোর্ট, দেখুন। সামনেই হচ্ছে হরিশপল চৌপথি। আর এই হচ্ছে সেই কোচবিহারের বিখ্যাত মদনমোহন মন্দির। সত্যিই মনে হচ্ছে যেন আমরা রাজ দরবারে এসে পড়েছি। কি সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে। আর আজকের রাতটা আমরা থাকবো এই কোচবিহার জংশনে রিটায়ারিং রুমে, মাত্র 200 টাকায় এসি রুম। আর এই হচ্ছে সেই পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। হ্যালো কোচবিহার, কেমন আছেন আপনারা? তো ফাইনালি আজ আমি রাজার শহর কোচবিহারে। কোচবিহার তার সমৃদ্ধ রাজকীয় ইতিহাস, শতাব্দী প্রাচীন স্থাপত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। আর কোচবিহারের নাম শুনলেই সবার আগে যার কথা মাথায় আসে সেটি হলো, যেটা ভাবছেন সেটাই, কোচবিহার রাজবাড়ি। তো এইবারে আমরা 5 দিন ধরে ঘুরবো কোচবিহার এবং আলিপুরদুয়ার শহর। আজকে আমরা ঘুরবো কোচবিহার শহর, আগামীকাল চলে যাব দিনহাটায় এবং তারপর সেখান থেকে চলে যাব আলিপুরদুয়ার শহরে এবং তারপর সেখান থেকে আবার চলে যাব ভুটান সীমান্তবর্তী এলাকা বক্সা এবং জয়ন্তীতে। আর এবারের আমার সফর সঙ্গী হচ্ছে এই যে অভিজিৎ, হ্যালো, যাকে আপনারা অলরেডি রায়গঞ্জ এবং মালদা শহরের ভিডিওতে দেখেছেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নিউ কোচবিহার জংশনে। এই হচ্ছে নিউ কোচবিহার জংশন। আর আজকের ওয়েদার দেখুন, মেঘলা ওয়েদার আজকে। এটি আলিপুরদুয়ার রেলওয়ে বিভাগের অধীনে অবস্থিত। তাছাড়া এটি কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ির আদলে নির্মাণ করা হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে জংশনটিকে। আর আজকের রাতটা আমরা থাকবো এই কোচবিহার জংশনেই রিটায়ারিং রুমে, মাত্র 200 টাকায় এসি রুম। তো কিভাবে বুক করেছি এবং রুমটি কেমন সেটা অবশ্যই দেখাবো। তবে তার আগে আমরা ঘুরবো কোচবিহার শহর। তো আমরা এখন প্রথমে এখান থেকে চলে যাব বানেশ্বর শিব মন্দিরে। পৌঁছে গেলাম বানেশ্বর শিব মন্দিরে। নিউ কোচবিহার জংশন থেকে এখানকার ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার। আপনারা চাইলে টোটোতে কিংবা অটোতে, এছাড়াও বাস চলে এখানে, তো আপনারা অটো, টোটো এবং বাসে করেও আসতে পারেন এখানে। এছাড়াও এই বানেশ্বর কিন্তু 2টো রেলওয়ে স্টেশন রয়েছে, একটা হচ্ছে বানেশ্বর এবং একটা নিউ বানেশ্বর। নিউ বানেশ্বরে নিউ কোচবিহার জংশন থেকে 10:30টার দিকে ট্রেন রয়েছে এবং বানেশ্বরে 4:41-এ রয়েছে নিউ কোচবিহার জংশন থেকে। আর এই হচ্ছে বানেশ্বর শিব মন্দির। এই শিব মন্দিরটি একটি ঐতিহাসিক এবং অত্যন্ত জাগ্রত শিব মন্দির। পৌরাণিক মতে এখানে অসুররাজ বাণ শিবের আরাধনা করেছিলেন, সেই থেকেই নাকি এই স্থানের নাম বানেশ্বর। এই হচ্ছে মন্দির। মন্দিরের পাশে রয়েছে একটি পুকুর, এখানে নাকি অনেক কচ্ছপ রয়েছে।
চলুন একটু দেখি। এই পুকুরে যে কচ্ছপ রয়েছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে, এই যে আপনারা চাইলে তাদেরকে খাবার দিতে পারেন। শুকনো চিংড়ি প্রতি প্যাকেট 110 টাকা, আর শুকনো কাচকি প্রতি প্যাকেট 70 টাকা। আর এই পুকুরের জল দিয়ে কিন্তু এই মন্দিরের পুজো করা হয়। এই যেখানে লেখা রয়েছে, এই যে একটা এখনো উঠলো, এক্ষুনি গেল। কচ্ছপ কিন্তু দেখা যাচ্ছে একটু করে উঠছে, খাবার দিলে অবশ্যই দেখা যাবে। ওই যে এক্ষুনি উঠেছিল, ওখানে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম আমি। অ্যাকচুয়ালি এখানে খাবার না দিলে কিন্তু দেখা পাওয়া যাবে না। মন্দির দর্শন করে এলাম, তবে ভেতরে কিন্তু ক্যামেরা এলাও নেই। ভেতরের জায়গাটা অনেকটা নিচু এবং সেখানে রয়েছে শিবলিঙ্গটি। খুব সুন্দর মন্দিরটা। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে আবার ফিরে যাব কোচবিহার শহরে। আমরা বানেশ্বর শিব মন্দির থেকে পৌঁছে গেলাম কোচবিহারে, ঢুকে গেলাম কোচবিহার শহরে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুঞ্জবাড়ি চৌপতিতে। আর সামনেই হচ্ছে ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজ। এটা 1968 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর পাশেই রয়েছে কোচবিহার পলিটেকনিক কলেজ। চলুন আমরা এখন এই দিকেই যাব। এই যে এটাই হচ্ছে কোচবিহার পলিটেকনিক কলেজ। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1964 সালে। এই দেখুন। আর আমরা এই রাস্তা ধরে এখন হাঁটতে থাকবো। এই রাস্তা ধরে আমরা এখন চলে যাব কোচবিহার রাজবাড়িতে। কোচবিহার পলিটেকনিক কলেজ থেকে একটু দূরেই রয়েছে কোচবিহার এনবিএসটিসির বাস স্ট্যান্ড। তবে দেখুন অনেকটাই কিন্তু ছোট বাস স্ট্যান্ডটা। এই হচ্ছে এনবিএসটিসির বাস স্ট্যান্ড। আসলে ভেতর দিকে রয়েছে বাস স্ট্যান্ডটা, দেখুন ভেতরে কিন্তু অনেকটাই বড় বাস স্ট্যান্ডটা। অনেকগুলো বাসও দাঁড়িয়ে রয়েছে, যেটা সামনে থেকে কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা সামনে থেকে ভাবছিলাম যে অনেকটা ছোট বাস স্ট্যান্ডটা। কোচবিহার শহরের মতো জায়গায় এরকম ছোট বাস স্ট্যান্ড ভাবাই যায় না। তাই একটু ভেতরে আসলাম আর দেখতে পেলাম, দেখুন বেশ বড় বাস স্ট্যান্ড আর অনেকগুলো কিন্তু বাস রয়েছে। এই কোচবিহার এনবিএসটিসির বাস স্ট্যান্ড থেকে অনেক জায়গার বাস পাওয়া যায়। কলকাতা, দার্জিলিং, কালিম্পং, বহরমপুর, রায়গঞ্জ, বালুরঘাট, অনেক জায়গারই নাম দেখলাম। কোচবিহার এনবিএসটিসির বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে এই যে ভবানী সিনেমা হল। আর এখানে চলছে পতি পত্নী অর দো। এই দেখুন, চলুন একটু ভেতরে যাই। এই দিক দিয়ে ভেতরে যাওয়া যাবে। এই হচ্ছে কোচবিহারের ভবানী সিনেমা হল। এখানে চলছে পতি পত্নী অর দো, আয়ুষ্মান খুরানার। তাছাড়াও কিন্তু ওখানে পোস্টার লেগে গেছে জিতের ছবির। কেউ বলে বিপ্লবী এবং কেউ বলে ডাকাত। সম্ভবত এটা দুর্গাপুজোয় রিলিজ হবে। দুর্গাপুজো আর মাত্র 3 মাস বাকি। কোচবিহারের এই ভবানী সিনেমা হলটি পুরনো সিনেমা হলগুলির মধ্যে অন্যতম। আমি জীবনে দুটো জিনিস করতে সবথেকে বেশি ভালোবাসি, একটি হচ্ছে ঘুরে বেড়ানো এবং আরেকটি হচ্ছে সিনেমা দেখা। তবে সেটা অবশ্যই সিনেমা হলে গিয়ে। আরেকটা জিনিস ভালোবাসি, সেটা হচ্ছে ক্রিকেট খেলা দেখতে। তবে যদি রোহিত বিরাট খেলে তাহলে, রোহিত বিরাট না খেললে খুব তেমন একটা ইন্টারেস্ট থাকে না। আর আমাদের রায়গঞ্জের গীতাঞ্জলি সিনেমা হল যদি খোলা থাকতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। কী আর করা যাবে, আমাদের রায়গঞ্জের গীতাঞ্জলি সিনেমা হল বন্ধ হয়ে গেছে। যদিও এখন খুলেছে এসভিএফ সিনেমা হল, তবে সেখানে টিকিটের দাম অনেক বেশি এবং সেখানে সেই মজাটা পাওয়া যায় না যেটা সিঙ্গেল স্ক্রিনে পাওয়া যায়। এখন ঘড়িতে বাজে প্রায় 12টা। আমরা সকালের দিকে হালকা ব্রেকফাস্ট করেছি, তাই এখন খিদে পেয়ে গেছে। এখন আমরা লাঞ্চ করব কোচবিহারের সেই বিখ্যাত ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে। চলুন রেস্টুরেন্টটা দেখাচ্ছি আপনাদের, আর কি খাই সেটাও দেখাচ্ছি। খেতে যাওয়ার পথেই পেয়ে গেলাম রাজমাতা দিঘি, আর দেখাচ্ছি আপনাদের দিঘিটা। এই দেখুন, পুরো দিঘিটাই কিন্তু পদ্ম ফুলে ভর্তি রয়েছে। তবে এটা কিন্তু সাদা রয়েছে কালারটা। আমাদের ওইদিকে যে পদ্ম ফুল রয়েছে সেটা হচ্ছে পিঙ্ক কালারের। আর ওই যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে রাজমাতা মন্দির। ওই যে দেখতে পাচ্ছেন কিনা, ওটাই হচ্ছে রাজমাতা মন্দির। আমাদের হাতে বেশি সময় নেই, সেই কারণে অনেক জায়গা আমাদেরকে ছাড়তে হবে। সব জায়গায় দেখানো সম্ভব নয় আপনাদের। তবে দিঘিটা কিন্তু দারুণ সুন্দর, যেহেতু পুরো দিঘিটাই পদ্ম ফুলে ভর্তি রয়েছে।
এই রাজমাতা দিঘির ঠিক উল্টো দিকে এই যে এখানে রয়েছে ভূতের রাজা দিল বর। চলুন এখানেই আমরা এখন খাওয়া দাওয়া করব। আমরা প্রবেশ করেছি রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই হচ্ছে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্ট। ইন্টেরিয়র ডিজাইনগুলো দেখুন কি সুন্দর করেছে, মনে হচ্ছে আমরা যেন একেবারে রাজ দরবারে ঢুকে পড়েছি। সত্যিই মনে হচ্ছে যেন আমরা রাজ দরবারে এসে পড়েছি। চলে এসছে আমাদের এই যে নিরামিষ থালি। আমরা নিরামিষ থালি অর্ডার দিয়েছি 200 টাকা দিয়ে। কি সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে, সম্পূর্ণ কাঁসার থালায়। দেখুন, বাটি থেকে শুরু করে গ্লাস সবই কিন্তু কাঁসার। তো চলুন খাওয়া শুরু করা যাক। আর এখানেও কিন্তু মিউজিক চলছে, তাই বেশি কথা বলতে পারবো না। এই হচ্ছে ডাল, আগে ডাল দিয়ে শুরু করা যাক। ডাল দিয়ে, বাহ, টেস্ট কিন্তু দারুণ। কিন্তু এখানেও একটু ঝালের পরিমাণ বেশি। কেন যে এমন হয় আমার সাথেই, যেখানে যাই ঝালের পরিমাণটা আমি বেশি পাই, কিন্তু টেস্ট অসাধারণ। এখন এটা দিয়ে একটু ট্রাই করা যাক। ঝোলটা একটু বেশি করে নিয়ে নিই। এই সাইজের একটা আলু, মোটামুটি আর কি চলবে। সজনে ডাঁটা দিয়ে একটা সবজি। এইটা বেটার। শেষ পাতে এরকম চাটনি, আর তার সাথে মিষ্টি। চাটনিতে খেজুর দেওয়া আছে। আহা, দারুণ। জমিয়ে খাওয়া দাওয়া হলো। তো আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম। খাবার দাবার ঠিকই ছিল, তবে বিষয়টা হচ্ছে কি, এইরকম রেস্টুরেন্টে তো বারবার আসা যায় না। ওই মাঝে মধ্যে আসলেন, একটু ছবি তুলে ফেসবুকে বা ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিলেন, ব্যাস এটুকুই। এবার আমরা যাচ্ছি কোচবিহার রাজবাড়িতে। একটু হাঁটতে হবে, সামনেই রয়েছে কোচবিহার রাজবাড়ি। একটু হাঁটার পরেই ওই যে সামনে দেখুন কোচবিহার রাজবাড়ির প্রথম ঝলক। এই দেখুন কোচবিহার রাজবাড়ি, সামনেই সামনেই কোচবিহার রাজবাড়ি। আর এই দিকে রয়েছে মনে হয় টিকিট কাউন্টার। তো ফাইনালি প্রবেশ করে গেলাম কোচবিহার রাজবাড়িতে। আর এখানে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই। তার সাথে কিন্তু এই যে মাইক্রোফোন, যেটা আমার ভিডিওতে আপনারা দেখেছেন, সেই মাইক্রোফোনও কিন্তু এখানে অ্যালাউ নয়। এখানকার এন্ট্রি ফি নিল আমাদের 25 টাকা করে পার পারসন। এই হচ্ছে সেই কোচবিহারের বিখ্যাত রাজবাড়ি। আর সামনের সেই দৃশ্যটা দেখুন, কি অপূর্ব সুন্দর লাগছে। দেখুন, অনেকটা এলাকা জুড়ে রয়েছে গার্ডেন। এই রাজবাড়িটিকে উত্তরবঙ্গের অন্যতম সেরা ঐতিহাসিক নিদর্শন বললেও খুব একটা ভুল বলা হবে না। ইংল্যান্ডের বাকিংহ্যাম প্যালেসের অনুকরণে 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই রাজবাড়িটি নির্মাণ করেন। সুউচ্চ গম্বুজ, খিলানযুক্ত বারান্দা এবং সুপরিকল্পিত প্রাঙ্গণ মিলে এ যেন এক অনন্য স্থাপত্য। উঠে গেছি রাজবাড়ির উপরে, আর এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা। দেখুন, এখান থেকে পুরো রাজবাড়ির গার্ডেনটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে।
এই দেখুন পেছন দিক থেকে কি অসাধারণ লাগছে কোচবিহার রাজবাড়ি। সামনের থেকে কিন্তু পেছনের দিকটাই বেশি অসাধারণ সুন্দর লাগছে। এই রাজবাড়িটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, তবে প্রত্যেক শুক্রবার এটা বন্ধ থাকে। কোচবিহার রাজবাড়ি থেকে আমরা এসে পৌঁছলাম রাজবাড়ি স্টেডিয়ামে, যেটি রয়েছে কোচবিহার রাজবাড়ি থেকে পাশেই, বেশি দূরে নয়, জাস্ট হাঁটাপথে 2-3 মিনিটের রাস্তা। আর কোচবিহার রাজবাড়িতে কিন্তু একটি মিউজিয়াম রয়েছে, যেখানে মিউজিয়ামের ভেতরে কিন্তু কোনোভাবেই কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই। সেখানে ভিডিও ক্যামেরা থেকে শুরু করে মোবাইল দিয়েও কিন্তু কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই মিউজিয়ামে, তাই আপনাদেরকে মিউজিয়ামটা দেখাতে পারলাম না। তো আমরা চলে আসছি এখন রাজবাড়ি স্টেডিয়ামে। এই যে এখানে, এই হচ্ছে রাজবাড়ি স্টেডিয়াম, এখানে খেলা হচ্ছে। চলুন একটু দেখাই আপনাদের। এই হচ্ছে রাজবাড়ি স্টেডিয়াম, আর ওই যে দেখুন সামনেই রয়েছে কোচবিহার রাজবাড়ি। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে কোচবিহার রাজবাড়িটিকে। আর স্টেডিয়ামে এইরকম 2টো গ্যালারি করে দেওয়া রয়েছে, আমরা একটাতে উঠেছি আর ওই দিকে রয়েছে একটা। তবে এখন কিন্তু প্রচণ্ড রোদ করছে, প্রচণ্ড, এখানে রোদে থাকা যাচ্ছে না। এবারের আইপিএলটা দেখার ইচ্ছে ছিল স্টেডিয়ামে গিয়ে, তবে কিছু প্রবলেম থাকার কারণে যেতে পারলাম না। তবে আগামী বছর যদি সব কিছু ঠিকঠাক থাকে, আপনাদেরকে কথা দিচ্ছি অবশ্যই ভারতবর্ষের যে কোনো প্রান্তে হয়ে থাকুক আইপিএলের ফাইনালটা, সে মুম্বাই হোক বা আহমেদাবাদ হোক, যেখানে হয়ে থাক না কেন আমি যাব, অবশ্যই যাব। তবে স্টেডিয়ামে আমি এর আগেও খেলা দেখেছি, সেটা হচ্ছে 2023-এর ওয়ার্ল্ড কাপের ম্যাচ, ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচটি ছিল, যেটাতে বিরাট কোহলি 100 করেছিল। কিন্তু গার্লফ্রেন্ড ধোকা দেওয়ার পরেও অতটা কষ্ট পাইনি যতটা কষ্ট পেয়েছিলাম সেই 2023 সালের ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটা হারার পর। আর স্টেডিয়ামে কিন্তু খেলা হচ্ছে আজকে, এই যে একটু আগে খেলাটা শেষ হলো। রাজবাড়ি স্টেডিয়াম থেকে পৌঁছে গেলাম সাগরদিঘিতে। এই হচ্ছে সাগরদিঘি, এটি কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহাসিক দিঘি। এখানে নাকি আগে শীতকালে নানা ধরনের পরিযায়ী পাখি আসতো এই দিঘিতে। এই দিঘির চারিপাশে রয়েছে কোচবিহার জেলার সব গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর। আসলে ব্রিটিশ আমলে এই দিঘির চারপাশে যতগুলো ব্রিটিশ আমলের স্থাপত্য ছিল, সেই স্থাপত্যগুলোকেই পরবর্তীকালে সরকারি দপ্তর হিসেবে বেছে নেওয়া হয়েছে। সন্ধেবেলায় যখন এই দিঘির চারিপাশে আলো জ্বলে ওঠে, তখন কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগে। আর এই জায়গাটায় বসার জন্য এইরকম একটি খুব সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে। দেখুন এখানে বসে খুব সুন্দর সময় কাটাতে পারেন আপনারা। এবার আমরা যাব কোচবিহারের সেই বিখ্যাত মদন মোহন মন্দিরে। এই হচ্ছে সিটি স্টাইল শপিং মল কোচবিহারের, সামনেই হচ্ছে হরিশপল চৌপথি। কোচবিহারের মদন মোহন মন্দিরে যাওয়ার পথে ওই যে সামনেই হরিশপল চৌপথি, ওই চৌপথি ধরে ডান দিকে যেতে হবে মদন মোহন মন্দিরে। আমরা পৌঁছে গেলাম মদন মোহন মন্দিরে। আর এই হচ্ছে সেই কোচবিহারের বিখ্যাত মদন মোহন মন্দির। এই বিকেলবেলায় সূর্যের আলো মন্দিরে পড়ছে, আর দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে মন্দিরটাকে।
আর মন্দিরের সামনে খুব সুন্দরভাবে গার্ডেনটাকে সাজিয়ে তোলা হয়েছে। দেখুন কত রকমের ফুল রয়েছে সামনে। এই মন্দিরে ভগবান কৃষ্ণ মদন মোহন রূপে পূজিত হন। এছাড়াও এই মন্দিরে মা তারা, মা কালী এবং মা ভবানী দেবীর বিগ্রহও রয়েছে। এই মদনমোহন মন্দিরটি ঊনবিংশ শতকের শেষের দিকে কোচ রাজবংশের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ নির্মাণ করেছিলেন। এখানে রাসমেলার পাশাপাশি কোচবিহারের ঐতিহ্যবাহী রাসযাত্রার উৎসবও অনুষ্ঠিত হয় এই মন্দিরে। আর এই মন্দিরটি খোলা থাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। এখানে কোনো প্রকার এন্ট্রি ফি নেই। দাদু নাতনির এই মিষ্টি মুহূর্তটা যেন এক আলাদাই সাথে এনে দেয়। এই হচ্ছে মদনমোহন মন্দিরের এন্ট্রি গেট। আমরা মন্দির দর্শন করে বেরিয়ে গেলাম। আর ঠিক সামনেই রয়েছে একটি দিঘি। দেখুন মন্দিরের ঠিক সামনে এইরকম একটি দিঘি রয়েছে, খুব সুন্দর। দিঘির ঘাটে এখানে পুজো করছে এনারা, খুব সুন্দর করে কিন্তু প্রদীপ জ্বালিয়েছে। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম বা আমি খেয়াল করিনি, এই মদনমোহন মন্দিরে কিন্তু ক্যামেরার চার্জেস রয়েছে 20 টাকা করে। মন্দিরের ভেতরে একেবারেই কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, এমনকি মোবাইল ফোনও কিন্তু অ্যালাউ নেই। সেখানে ছবি তোলা বা ভিডিও করা কোনোটাই অ্যালাউ নেই। আচ্ছা, মহারাজা এন পার্কে যাওয়ার প্ল্যান ছিল, মানে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ পার্ক যেটাকে বলে শর্টকাটে এন পার্ক। অলরেডি বন্ধ হয়ে গেছে সেটা, কারণ সকাল 9টার দিকে খোলে এবং বিকেল 5টার দিকে বন্ধ হয়ে যায়। আর এখন প্রায় 6টা বাজতে চলেছে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এখন যাব কোচবিহার এয়ারপোর্টে। ওই দেখুন কোচবিহার পুলিশ লাইন্স, এটাও কিন্তু একদম রাজবাড়ির মতো। অ্যাকচুয়ালি কোচবিহারের যতগুলো স্থাপত্য রয়েছে এবং যতগুলো অফিস আদালত বলুন বা সরকারি দপ্তর বলুন, সবগুলোই কিন্তু বেশিরভাগই সেই রাজবাড়ির মতো। যেটা বলেছিলাম সাগর দিঘিতে, হয়তো ওই ব্রিটিশ আমলের নির্মিত সেই স্থাপত্যগুলোকেই হয়তো বর্তমানে এখন সরকারি দপ্তর হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই দেখুন কোচবিহারের সার্কিট হাউসটাও কিন্তু একেবারে রাজবাড়ির মতো দেখতে। এই যে এখানে একটা খুব সুন্দর মসজিদ রয়েছে, এই দেখুন এখানে একটা খুব সুন্দর একটা মন্দির রয়েছে এখানে। এই হচ্ছে কোচবিহার এয়ারপোর্টের প্রাচীর। এই প্রাচীরের ওপারেই রয়েছে কোচবিহার এয়ারপোর্ট। এই হচ্ছে কোচবিহার এয়ারপোর্ট। দেখুন কোচবিহার বিমানবন্দর। আর এই সূর্যটা দেখুন, ওয়াও কি সুন্দর লাগছে। আর এইদিকে কোচবিহার এয়ারপোর্ট। বর্তমানে এই এয়ারপোর্টে কিন্তু কোচবিহার থেকে কলকাতার মধ্যে 9 আসনের একটি ছোট্ট ফ্লাইট চলাচল করে। একমাত্র ওই প্লেনটি এখানে শুধু ওঠানামা করে। কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের অধীনে একমাত্র বিমান সংস্থা ইন্ডিয়া ওয়ান এয়ারপ্লেনটি শুধু এখানে চলাচল করে।
আচ্ছা, কোচবিহার জেলার সম্পর্কে আরেকটা কথা বলার ছিল আপনাদের। কোচবিহার জেলায় কিন্তু প্রচুর রাজবংশী রয়েছে, যে ভাষায় রাজবংশী ভাইন্স মানে দীপু সবুজরা ভিডিও বানায় এবং বং মিডিয়ার উজ্জ্বল ভিডিও বানায়। তাছাড়া আমি নিজেও একজন রাজবংশী। তো আমরা এখন এখান থেকে চলে যাব পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে, যেহেতু সময় নেই, সূর্য এই ডুবে গেল প্রায়, না হলে যাওয়ার প্ল্যান ছিল বিসর্জন ঘাট। এই হচ্ছে কোচবিহার এয়ারপোর্টের রানওয়ে, দেখুন ভেতরের অবস্থা, ঘাসে ভরে গেছে। দেখুন চারিদিকে কিন্তু ঘাসে ভরে গেছে এয়ারপোর্টটা। যে প্লেনটা এখানে চলাচল করে সেটি নাকি সপ্তাহে একদিনই চলাচল করে, সেটা হচ্ছে রবিবার। 9 সিটের প্লেন, তবে কোনো এক সময় সুযোগ হলে অবশ্যই জার্নি করব সেই প্লেনে। পৌঁছে গেলাম কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে। এই দেখুন, এই যে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। এই দেখুন, তবে এই লাল ভবনটির নাম আমি বলতে পারছি না, এটা সম্ভবত বিশ্ববিদ্যালয়েরই একটা অংশ হবে, কোনো একটা ডিপার্টমেন্ট হবে হয়তো। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কোচবিহার মেডিকেল কলেজ। আর এই জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা। এই মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, রোড চলে গেছে, দুপাশেই রয়েছে বিভিন্ন ধরনের ভবন। যেমন এই দিকে রয়েছে একটা হস্টেল, তোরসা গার্লস হস্টেল, এইদিকে খোলা মাঠ, আর এইদিকে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। দারুণ সুন্দর একটি জায়গা। এখানে অনেকেই দেখছি ইভিনিং ওয়াকে বেরিয়েছেন। ইভিনিং ওয়াক এবং মর্নিং ওয়াকের জন্য পারফেক্ট একটা জায়গা। দেখুন, এই পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়টি 19 শতকের রাজবংশী নেতা এবং সমাজ সংস্কারক পঞ্চানন বর্মার নামে 2012 সালে প্রতিষ্ঠিত হয়। আর এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রায় 15টি কলেজ রয়েছে। আর এই ইভিনিং টাইমে জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে, দেখুন। এই হচ্ছে কোচবিহারের গভর্নমেন্ট মেডিকেল কলেজ। দেখুন, এখানকার মেডিকেল কলেজটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। তবে এখানে একটা জিনিস খেয়াল করছি, পর্যাপ্ত লাইটের অভাব, মানে বাইরে। কোচবিহারের মেডিকেল কলেজটি সত্যিই কিন্তু দারুণ সুন্দর। দেখুন, বর্তমানে আমাদের রাজ্যে সরকার পাল্টেছে, এসেছে নতুন সরকার, এবং এই নতুন সরকারের কাছে আমি কিছু আবেদন রাখতে চাই এই ভিডিওর মাধ্যমে। সেটা হলো উন্নত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা এবং তার সাথে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, এবং বাচ্চাদের যে পাস ফেলের বিষয়টা তুলে দেওয়া হয়েছিল সেটা যাতে পুনরায় ফিরিয়ে আনা হয়, কারণ শিক্ষাই হচ্ছে সঠিক জ্ঞান এবং দক্ষতা প্রদান করে। এবং তার সাথে উত্তরবঙ্গের জন্য অনেক কিছুই ঘোষণা করেছেন। আমি একজন উত্তরবঙ্গবাসী হিসেবে অবশ্যই চাইব সেগুলো যাতে বাস্তবায়িত হয়, কারণ বহুদিন ধরেই আমরা উত্তরবঙ্গবাসী অনেক সুযোগ সুবিধা থেকে এতদিন বঞ্চিত হয়ে থেকেছি বরাবরই। তাই একজন উত্তরবঙ্গবাসী হিসেবে এবারে চাইব সেগুলো যাতে বাস্তবায়িত হয়। বিশেষ করে যেটা এইমসটা, যেটা রায়গঞ্জে হওয়ার কথা ছিল, সেটা যাতে এবার হয়, এবং যদি সেটা রায়গঞ্জে হয় তাহলে বেশি খুশি হব, কারণ আমি নিজেই একজন রায়গঞ্জবাসী। তো যাই হোক, আমরা এখন ডিনার করব। ডিনার করে ফিরে যাব আমাদের সেই রিটায়ারিং রুমে, যেটা ভিডিওর শুরুতেই আপনাদের জানিয়েছিলাম যে আমরা 200 টাকায় এসি রুমে থাকব। তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা আজকে রাতটা থাকবো এই নিউ কোচবিহার জংশনেই রিটায়ারিং রুমে। তো সেই মতো আমরা চলে আসলাম কোচবিহারের সেই রিটায়ারিং রুমে, আর দেখাচ্ছি আমাদের রুমটা। এখানে পরপর রয়েছে ডরমিটারি রুম। আপনারা যদি কম খরচায় থাকতে চান আরও, তাহলে ডরমিটারি রুম রয়েছে। রিটায়ারিং রুম এসি নাম্বার 1 রুম এটা।
আর এই দেখুন রুমটা, এটা কিন্তু অনেক বড় রুম। দেখুন দেখুন এখানে একটা এসি রয়েছে আর ওখানে একটা রয়েছে, আমরা কিন্তু দুটোই চালিয়ে দিয়েছি। আর এদিকে ওয়াশরুম রয়েছে, এখানে একটা আলনা রয়েছে, দুটো বেড রয়েছে, যেখানে আরামেই দুটো বেড একসাথে করে দিলে 4 জন আরামেই শোয়া যাবে, ঘুমানো যাবে। তার সাথে এখানে একটা ড্রেসিং টেবিল, আর এখানে একটা টেবিল, এমনি নর্মালি টেবিল, ওইদিকে একটা চেয়ার, আর ছোটোখাটো এখানে বাক্স দেখতে পাচ্ছি। একটু টয়লেটটা দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে টয়লেট। দেখুন কত বড়। সাধারণত হোটেলে আমি থেকেছি 1000, 1500, 1200 বিভিন্ন ধরনের, কিন্তু এত কম টাকা দিয়েও কিন্তু এত সুন্দর আমি ওয়াশরুম পাইনি। দেখুন গিজার রয়েছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন রয়েছে, এই যে কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে, বিশেষ করে যেটা খুব ইম্পর্টেন্ট, শাওয়ার রয়েছে, বালতি মগ রয়েছে, খুব সুন্দর। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একটি ওয়াশরুম। তো আপনাদের বলেছিলাম আমরা মাত্র 200 টাকায় পেয়েছি এই রিটায়ারিং রুমটা, তাও আবার এসি। হ্যাঁ অবশ্যই 200 টাকায় পেয়েছি, কারণ আমি বুক করেছি 24 ঘন্টার জন্য। তো 24 ঘন্টায় আমার ভাড়া পড়েছে 404 টাকা এসি রুম। আমি যদি নন এসি করতাম তাহলে কিন্তু ভাড়াটা আরও অনেকটা কমে যেত। 24 ঘন্টায় যেহেতু 404 টাকা, তার মানে 12 ঘন্টায় কত হচ্ছে তাহলে 202 টাকা। তো এইটা হয়তো অনেকেই আপনাদের মধ্যে জানেন না, যারা জানেন না তারা অবশ্যই চেষ্টা করবেন এই সুবিধাটা নেওয়ার। তবে এই রুম বুক করতে গেলে কিন্তু কনফার্ম টিকিট লাগবে, সেটা স্লিপার হোক বা এসি, যে কোনো কনফার্ম টিকিট হলেই হয়ে যাবে। কারণ এই রুমটা বুক করার জন্য লাগে পিএনআর নাম্বার ছাড়া কিন্তু বুক করা যাবে না। আপনারা আইআরসিটিসির ওয়েবসাইটেই পেয়ে যাবেন রিটায়ারিং রুম বুক করার অপশন, সেখান থেকে আপনারা বুকিং করতে পারবেন। আমি একটা ভুল করেছিলাম রিটায়ারিং রুমটা বুক করার জন্য, সেই ভুলটা আপনারা করবেন না। সেটা হচ্ছে চেক ইন টাইমটা মেনশন করে দেবেন, কারণ আমি সেটা মেনশন করিনি। চেক ইন টাইমটা অবশ্যই ইনক্লুড করবেন, না হলে কিন্তু আপনাদেরকে যে কোনো টাইম দিতে পারে। যেমন আমরা সকাল 8টায় এসেছিলাম, কিন্তু আমাদের দিল রাত 8টায়। তবে কোনো ব্যাপার না, আমরা 1 ঘন্টার জন্য যে এসি ওয়েটিং রুম আছে সেখানেই আমরা স্নান করে ফ্রেশ হয়ে পুরো কোচবিহার শহর ঘুরে আমরা এখানে আসলাম সন্ধে 8টার দিকে। তাই আমাদের কোনো অসুবিধা হলো না, কিন্তু আপনারা এই ভুলটা করবেন না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে এরপরে কোচবিহারের আরেকটি শহর দিনহাটায়, যেটা রয়েছে বাংলাদেশ সীমান্ত এলাকায়।